প্রিয় টপিক কারণ এটা আমাদের তরুণদের জন্য করা হয়েছে এবং তরুণরা কিভাবে আমাদের ক্লাইমেট চেঞ্জের একটা কি বলবো একটা প্রভাব রাখতে পারে, একটা পরিবর্তন আনতে পারে এবং এটার সঙ্গে একটা আন্দোলন আমি মনে করি যে একটা আন্দোলন গড়ে তোলার একটা প্রয়োজন আছে। আমরা যদি আমাদের ট্র্যাডিশন দেখি সবসময় প্রত্যেকটা ক্রিটিক্যাল সময় দেশ যখন একটা ক্রিটিক্যাল একটা কি বলবো সমস্যার সামনে মুখোমুখি হয়েছে আমাদের তরুণরাই কিন্তু এগিয়ে এসছে। আজকে দেখেন যে সারা দেশে যে নারীর প্রতি সহিংসতা হচ্ছে সারা দেশে কিন্তু আমাদের তরুণরা দাঁড়িয়ে গেছে এটার প্রতিবাদ করার জন্য। সো এই ক্লাইমেট চেঞ্জ এমন একটা বিষয় বর্তমান সময় এটার চাইতে বেশি গুরুত্বপূর্ণ আর কোনো ইস্যু আমাদের হতে পারে না, কারণ আমাদের অস্তিত্ব, আমাদের জীবন জীবিকা, আমাদের আমাদের জীবন আজকে আমরা এমন জায়গায় দাঁড়িয়েছি যে বিপন্ন হয়ে গেছে। আপনারা দেখেন বারবার ফ্লাড আসছে, বারবার প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, মানুষের জীবন জীবিকা নষ্ট হয়ে যাচ্ছে সবকিছু ক্লাইমেট চেঞ্জের জন্য। Lisa, just I will say in few sentences that today's topic is so important because it has to do with what our youths, our volunteers, how they can be involved in this movement to address the impacts of climate change. And I must say this, that the Swedish young girl, Greta, has shown the way, has inspired hundreds and thousands of youths all over the world to stand up for climate change. And her courageous voice has touched the hearts of the youth population of the whole world. I just wish that the leaders of all countries would listen to her. Then many of our problems would be solved. তো আমি জাস্ট গ্রেটার কথা জানালাম, আমরা সবাই তাকে জানি এবং সে কিভাবে তার সাহসী বলিষ্ঠ কণ্ঠ সোচ্চার হয়েছে ক্লাইমেট চেঞ্জের পক্ষে। আচ্ছা বনশ্রী, একটা যে শব্দ আমি পাচ্ছি, তোমরা কি পাচ্ছ? জি, এটা কেউ মাঝে মাঝে যদি অডিও অন করে ফেলে মাইক্রোফোন, তখন এটা হচ্ছে। একটু কি ভালোভাবে বলা যাবে না করতে? বলেছি, আবারও আমি মেসেজ দিয়ে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। সো আজকে আমাদের অনেক অনেক বক্তা রয়েছেন, আমাদের তরুণরা বলবে, আমাদের এক্সপার্টরা বলবেন, যাদের অভিজ্ঞতা আছে এই বিষয় নিয়ে বলবেন। আমি বেশি সময় লাগাবো না। আমাদের প্রকল্প যেটা বনশ্রী এখনই আপনাদেরকে বললো, এটার তিনটা দিক আছে। একটা হলো ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্ট গুলো অ্যাড্রেস করা, একটা জেন্ডার বেস ভায়োলেন্স ইন বিভিন্ন জায়গায় এটা অ্যাড্রেস করা, আর ওয়ার্ক প্লেস ভায়োলেন্স অ্যাড্রেস করা। মোস্ট ইম্পর্টেন্টলি এখানে একটা গভর্নেন্স অ্যাসপেক্ট আছে, যেটা সম্পূর্ণ প্রজেক্টের অ্যাক্রস। সুশাসন যদি না আমরা আনতে পারি, তাহলে কোনো আমরা ক্লাইমেট চেঞ্জই বলি, জেন্ডার বেস ভায়োলেন্সই বলি, আর যাই বলি, এটা কিন্তু করা হবে না। সো আমাদের যারা কর্মকর্তা, যারা দায়িত্বশীল, তাদের দায়িত্ব নিশ্চিত করা, এটা এই প্রকল্পের মধ্যে রয়েছে। সো আজকে আমাদের তরুণ যারা আমাদের সঙ্গে সম্পৃক্ত হয়েছে, তাদের কণ্ঠ, তাদের বলিষ্ঠ কণ্ঠ আমরা শুনতে চাই। এই জলবায়ু পরিবর্তনের যে ইম্প্যাক্ট হচ্ছে, সেটা কিভাবে আমরা রোধ করতে পারবো। আমাদের জন্য কিন্তু এটা এত চ্যালেঞ্জিং যে এটার মানে কি বলবো, বুঝিয়ে বলা যাবে না। বাংলাদেশ কিন্তু আমরা সবাই জানি যে ইন্টারন্যাশনালি একটা নাম করেছে। আমাদের যে লোকাল কাজগুলো হচ্ছে, এটা কিন্তু সারা বিশ্বে এখন নন্দিত। তাই আমরা কিন্তু একদম পায়োনিয়ারিং কাজ করেছি ইন লোকাল লেভেল, লোকাল বেসড, একদম ইন্ডিজিনাস সলিউশনস গুলো আনা। এইটা আমাদেরকে ধরে রাখতে হবে, উইথ নিউ টেকনোলজি, উইথ নিউ আইডিয়াস। আর আমি Lisa, I was just saying that, you know, Bangladesh has shown the way of really coming up with local
solutions to the impacts of climate change. And it has become internationally known. Some of our experts are known globally for their contribution. So we must keep up the momentum. You know, when we in the women's movement, and when I went to the Beijing conference very long time ago, I don't know if you were born or not, 1995, we used to say something like, think globally, act locally. And this is very, very appropriate for climate change, that we have to look at all the global initiatives going on, and we have to act locally and try to link those up. So এই বলে আমি আজকে শেষ করছি। আমাদের অনেক ভালো ভালো আজকে বক্তা আছে, আমি তাদের কাছে এখন চলে যাব। আমাদের আমাদের এখানে আরম্ভ করতে পারি। আসান প্রথম বক্তাকে ডেকে, সোহেল বিন সাইফুল্লাহ, ফোকাল ইউথ। আরম্ভ করতে পারেন। জি, উনি আছেন। So Sohail bin Saifullah, Focal Youth Program, International Center for Climate Change and Development. এটা ICAD একটা খুবই নাম করা একটা সংগঠন। It's a very, very well known, internationally known organization led by our very own Dr. Salimul Haq. So please, Sohail bin Saifullah. Thank you. আসসালামু আলাইকুম, ধন্যবাদ আমাকে এরকম একটা জায়গাতে কথা বলার জন্য, সুযোগ দেওয়ার জন্য। আর আসসালামু আলাইকুম এবং গুড আফটারনুন টু এভরিওয়ান। আমি আমার ভিডিওটা অন করতে চেয়েছিলাম, বাট আমার মনে হচ্ছে আমাকে ভিডিও অন করার পারমিশনটা দেওয়া হয়নি, বাট সমস্যা নেই। আমি কথা বলতে চাচ্ছি যে যুব কিভাবে থ্যাংক ইউ, আমরা যে কিভাবে ইউথকে পলিসি অথবা নীতিতে নিয়ে আসতে পারি এইটা নিয়ে আর কি। বাট আমি শুরু করার আগে আমি একটি কথা দিয়ে শুরু করতে চাচ্ছি, যেটা আমাদের অর্গানাইজেশনে অনেকবার বলা হয়, যেটা হচ্ছে যদি আমরা চিন্তা করি অথবা মনে করি যে আগামীকালের লিডার হবে হচ্ছে আমাদের ইউথ, তাহলে হচ্ছে এই ইউথকে আজকে থেকে আমাদের ক্যাপাসিটি অথবা হচ্ছে এম্পাওয়ার করা উচিত। আদারওয়াইজ আমরা যখন আগামীকালে তাদেরকে নেতৃত্ব দিব, তখন তারা এইভাবে ঠিকমতো গড়ে তুলে উঠতে পারবে না। তো আমরা যদি একটু নেতৃত্ব এবং ইউথকে নিয়ে দেখি, ইন্টারন্যাশনালি যে কাজ করা হয়েছে হচ্ছে, যেমন কিছুক্ষণ আগে শাইন ম্যাডাম বললেন যে হচ্ছেন গ্রেটা থানবার্গ নিয়ে। উনি একটি স্কুল স্টুডেন্ট হয়ে তাদের পার্লামেন্টের সামনে স্কুল স্ট্রাইক করার চেষ্টা করেছিলেন, যে উনি একজন বসে থাকবেন, যে তার কথা হচ্ছিল যে আমরা কেন আমাদের আগামী প্রজন্ম নিয়ে কথা চিন্তা করছি না ক্লাইমেট চেঞ্জ নিয়ে। ওইখান থেকে একটি আর কি অর্গানাইজেশন উঠেছে, ওটার নাম হচ্ছে ফ্রাইডেজ ফর ফিউচার। এটার কথা হচ্ছে আমরা ইউথরা কেন আগে আসছি না এই ক্লাইমেট চেঞ্জকে ব্যাটল করার জন্য, আর যদি আগে আসি তাহলে হচ্ছে কিভাবে আগে আসা যায়। এখন আইডিয়াটা খুবই সোজা এবং প্লিজ আমি একটু ইন্টারাপ্ট করি, প্লিজ সবাই অডিওটা অফ করে রাখেন না, তাহলে কিন্তু কথা বোঝা যাচ্ছে না। জি, ধন্যবাদ, সমস্যা নেই। তো ফ্রাইডেজ ফর ফিউচার হচ্ছে ওয়ান অফ দি অর্গানাইজেশনস। এখন আমি ফ্রাইডেজ ফর ফিউচার বাদে অন্য অর্গানাইজেশনের কথা বলি, যেমন হচ্ছে ইউথ অ্যাডাপ্টেশন নেটওয়ার্ক। কয়েকদিন আগে কিন্তু আমাদের বাংলাদেশ প্রচলিত হলো, শুরু করা হলো জিসি এর দ্বারা, এবং ইউথ অ্যাডাপ্টেশন নেটওয়ার্কের এবার থিমেটিক অ্যাম্বাসেডর হচ্ছেন মিস সাইমা ওয়াজেদ। তো এই ইউথ অ্যাডাপ্টেশন নেটওয়ার্ক যে আমাদের এখানে প্রচলিত করা হয়েছে, আমরা যেভাবে স্টার্ট করেছি, এখানে আইডিয়াটা হচ্ছে যে আমরা কিভাবে নর্থ এবং সাউথ এই দুই অঞ্চলকে একসাথে মার্জ করে একসাথে কাজ করে আগাতে পারি, কিভাবে ক্লাইমেট চেঞ্জকে আমরা যাতে প্রতিরোধ করতে পারি। এটা বাদে অন্য অর্গানাইজেশন আছে, যেমন হচ্ছে ইয়াঙ্গো, UNFCCCর আন্ডারে। UNFCCC হচ্ছে ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। ইয়াঙ্গো করে হচ্ছে যে এটা হচ্ছে একটা ইউথ কনস্টিটিউয়েন্সি অফ ইয়াঙ্গো, ওয়ার ইউথদেরকে এম্পাওয়ার করা হয় যে আমরা আগামী ক্লাইমেট চেঞ্জকে নিয়ে কিভাবে আগাবো অথবা হচ্ছে কিভাবে এটাকে প্রতিরোধ করব, এইটা নিয়ে একটা ইউথকে আমরা যাতে ভয়েস দিতে পারি আর ইউথের সারা যাতে শোনা যায়, এইটা নিয়ে হচ্ছে একসাথে কাজ করা হয়। এটা ইন্টারন্যাশনালি গেল, এখন একটু ন্যাশনাল নিয়ে একটু বেশিক্ষণ কথা বলতে চাচ্ছিলাম মূলত। তো ন্যাশনালটাতে যেটা বলতে চাচ্ছি, আমি মূলত গত আমফান যখন হলো, আমফান হওয়ার কিছু মাস পরে আমি সাতক্ষীরা গিয়েছিলাম আমাদের একটা কাজে।
তো ওখানে একটি অর্গানাইজেশনের সাথে দেখা হলো, নাম হচ্ছে জলবায়ু পরিষদ। ওনারা বললেন যে ইউথ এবং যে আমরা তাদেরকে কিভাবে ব্যবহার করতে পারি ও কিভাবে তাদেরকে এখানে নিয়ে আসতে পারি, এইটার একটা ভালো এক্সাম্পল দিতে পেরেছিলেন। আমরা যে বলি ভলেন্টিয়ারিজম, স্বেচ্ছাসেবক হিসাবে যে কাজ করা, এটা মূলত করে কিন্তু ইউথ। তারা আইডিয়া নিলেন যে হচ্ছে আমরা কেন না মোটরসাইকেল নেই, একজন চালাবে আর একজন পিছনে বসে মাইকিং করবে যে একটা ঘূর্ণিঝড় আসছে। এইভাবে যদি আমরা আগাতে পারি তাহলে আমাদের পুরো যে কমিউনিটি অথবা জায়গাটা আছে, সিটিটা আছে, সবাই জানতে পারবে। এই ভলেন্টিয়ারিজম ও স্বেচ্ছাসেবক যে কাজটা করা হলো, এটা কিন্তু ইউথরাই করে। তারপর হচ্ছে আর্লি ওয়ার্নিং সিস্টেম এবং রিপোর্টিং যে করা হয়, আমাদের অর্গানাইজেশন ইক্যাড নিয়ে যে কথা বলা হলো, আমরা নিজেরাই আপডেট পেয়েছিলাম হচ্ছে আমফানের কি অবস্থা। হচ্ছে একটি যুব গ্রুপ, তারা তাদের এম্বাঙ্কমেন্টে দাঁড়িয়ে ভিডিও ফেসবুকে লাইভ করে আমাদের দেখাচ্ছিল যে ঝড়ে এরকম অবস্থা, বাতাস এত জোরে আসছে, পানির তীব্রতা এত বেশি। তো এই জিনিসটা মূলত কিন্তু ইউথ দ্বারাই আসে। এখন এই জিনিসটা নিয়ে যদি আমরা কথা বলি আরেকটু, যে কেন ইউথকে নিয়ে আসাটা দরকার, কারণ হচ্ছে আবার আগের কথাটা যদি আমরা ফিরে যাই, যে ইউথ আগামী দিনের কিন্তু লিডার হিসেবেই আসবে। তাদেরকে যদি আমরা এখন থেকেই না গড়ে তুলি তাহলে কিন্তু হবে না। কারণ যখন তারা লিডার অথবা তারা যখন জিনিসটা ধরে বসবে, তখন কিন্তু তারা ঠিকমতো উঠতে পারবে না। কারণ হচ্ছে তাদেরকে আগে থেকেই কোনো ইনফরমেশন দেওয়া হয়নি, আগে থেকে ট্রেনিং দেওয়া হয়নি, তাদেরকে আগে থেকে পলিসিতে নিয়ে আসা হয়নি। তো এইটার জন্য হচ্ছে মাইকটা মিউট করলে একটু আর কি সুবিধা হয়। ধন্যবাদ। তো এর জন্য মূলত আর কি আমাদের কথাতে হচ্ছে ইউথকে কেন না আমরা এখন থেকে নিয়ে আসা শুরু করি। ইউথ ইনক্লুশন নিয়ে কথা বলবো। তো এখানে একটি কথা বলতে চাচ্ছিলাম হচ্ছে এই গত মাসে সিবিএ হয়েছিল, কমিউনিটি বেসড অ্যাডাপ্টেশন, আইআইইডির আন্ডারে, যেখানে একজন বলেছিলেন যে উই মাস্ট ওভারকাম ইন্ডিভিজুয়ালিজম এন্ড কাম টুগেদার এজ এ কমিউনিটি। মানে হচ্ছে আমরা নিজের জন্য না করে সবাই যদি একসাথে কাজ করি তাহলে কিন্তু পুরো কমিউনিটির জন্য ভালো হয়। কারণ একজনের কাছে ধরেন এক ধরনের দক্ষতা থাকতে পারে যেটা অন্য কারোর কাছে নেই। এখন সে যদি একাই তার নিজের স্বার্থের জন্য কাজ করে তাহলে কিন্তু হচ্ছে না। সে কিন্তু পুরো কমিউনিটিকে উঠাতে পারছে না, সে শুধু তাকেই উঠাচ্ছে। বাট সে যদি অন্যদেরকে সাথে একসাথে গড়ে তুলতে পারে তাহলে কিন্তু পুরো কমিউনিটি উঠে আসে। এবং এইটা থেকে আমি ৪টি জিনিসকে কথা বলতে চাচ্ছি যে কিভাবে আমরা ইউথকে আরেকটু ভালোভাবে আম পলিসিতে নিয়ে আসতে পারি, অথবা হচ্ছে অ্যাডভোকেসিতে নিয়ে আসতে পারি, অথবা কিভাবে ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশনে নিয়ে আসতে পারি। প্রথমে ৪টি মূল পয়েন্ট হবে হচ্ছে এডুকেশন, ইনস্টিটিউশনাল ব্যাকিং, ক্রেডিবিলিটি এবং হচ্ছে ফাইন্যান্সিং করা। আমরা যদি একটা যে ইউথকে না প্রপার এডুকেশন দেই, ইউথ আমাদের কিন্তু অনেক এনার্জি থাকে, আমরা অনেক অ্যাজ আপা মেনশন যে আমরা অনেক সাইফুল্লাহ ভাই হ্যাং হয়ে আছেন। আপনি কি ডিসকানেক্টেড হয়ে গেলেন? সাইফুল্লাহ ভাই কি শুনতে পাচ্ছেন? জি জি শোনা যাচ্ছে আমাকে? জি জি শোনা যাচ্ছে। জি সাইফুল্লাহ ভাই এখন শোনা যাচ্ছে। আনমিউট করেন প্লিজ, আনমিউট করে, আনমিউট জি প্লিজ। দুঃখিত, আমার এখানে আর কি কারেন্ট চলে গেছে। না, যেটা বলছিলাম হচ্ছে মূলত, জি এখন শোনা যাচ্ছে? হ্যালো। জি শোনা যাচ্ছে। জি আমি আমার ভিডিওটা অফ রাখি যাতে নেটওয়ার্কে না সমস্যা হয়। তো এডুকেশনাল ব্যাকিং, আমরা যদি ইউথকে না ভালো ঠিক মতো শিক্ষা দিতে পারি তাহলে হচ্ছে তারা যতই আন্দোলন করুক, যতই আর কি তাদের ভয়েসটাকে বাড়াক,
প্রপার এডুকেশন ছাড়া কিন্তু এটা কোথাও যায় না। তো আমাদের আপনি এখন আপাতত দেখা লাগবে হচ্ছে কিভাবে প্রপার এডুকেশন দিতে পারবো। দ্বিতীয়ত হচ্ছে থ্যাংক ইউ। কিভাবে আমরা আপনি আপনার বক্তব্য ইনস্টিটিউশনাল আর ব্যাকিং। একটু শর্ট করে হ্যালো? শেষ করবেন, প্লিজ। জি। ইনস্টিটিউশনাল ব্যাকিং কিভাবে দিতে পারি? যেমন হচ্ছে আমরা কিভাবে একটা যুবককে তার ইউনিভার্সিটি অথবা ওয়ার্ক প্লেস দিয়ে এম্পাওয়ার করতে পারি। তৃতীয়ত হচ্ছে যদি যদি এই ২ টা পাওয়া যায় তাহলে তাদের ক্রেডিবিলিটি হবে যে তাদের কথাটা বোঝা যাবে যে সে কোনো একটা মূল জিনিস নিয়ে কথা বলতে এসেছে। এবং ফাইন্যান্সিং যদি আমরা তাদেরকে আমাদের রিসার্চকে আমরা যদি ফাইন্যান্স করতে পারি। আপনার কথা খুবই এইগুলা ডিস্টার্বড যদি আমরা হ্যাঁ। করতে পারি তাহলে হচ্ছে তাদের কমিউনিটির জন্য একটি ইচ্ছা আসবে যে আমি এই কমিউনিটিটাকে বাড়াতে পারি। এই আচ্ছা, কমিউনিটিটাকে বেটার আপনাকে করতে অনেক পারি। ধন্যবাদ। যেমন সাতক্ষীরা আপনার কথা আমি এক্সাম্পলটা দিলাম যে জলবায়ু পরিষদ যে তাদের নিজ দায়িত্বে মাইকিং করে দিয়েছে আর কি এখানে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। হ্যালো। থ্যাংক ইউ। আমি এখন ডক্টর ফাজলে রাব্বি সাদেক আহমদ, ডাইরেক্টর এনভায়রনমেন্ট এন্ড ক্লাইমেট চেঞ্জ, PKSF, উনি ফর্মার অ্যাডভাইজার অফ গ্রিন ক্লাইমেট ফান্ড, ওনাকে ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। হ্যাঁ, থ্যাংক ইউ শাহিন ম্যাডাম। আমি এতক্ষণ খুব মনোযোগ দিয়ে শুনছিলাম, বিশেষত আমার পূর্ব বক্তা অনেক সুন্দরভাবে বলেছেন। তো আপনাদের তো একটা রিচ অ্যারেঞ্জমেন্ট আমি দেখতে পাচ্ছি। এখন 57 পার্টিসিপেন্ট রয়েছে এখানে। ম্যাডাম লিসা অ্যান্ডারসন ইজ প্রেজেন্ট হিয়ার। In fact, Greta Anderson already from that country. It is a pleasure for us to discuss on that lady as well. এবং এখানে মিস্টার ইশতিয়াক আহমেদ আছেন, বনশ্রী ম্যাডামকে দেখতে পারলাম, আহসান ওয়াদুদ তারা ভূমিকা পালন করছে। তা আমি মনে হয় 10 মিনিট সময় পাবো না, আমি কুইজ করি, আলোচনার দিকে যাই কিছুটা। জি প্লিজ। তো ইয়াং হিসাবে আমার পূর্ববর্তী বক্তা কিন্তু সাইফুল্লাহ অনেক ভালো বলেছে। তার আলোচনার সূত্রপাত ধরেই আমি বলি, গত বছর থেকে পার্টিকুলারলি বা 2018 থেকে ইয়ুথদের মুভমেন্ট, তাদের তৎপরতা বলেন, প্রেসার গ্রুপ বলেন, অ্যাডভোকেসি বলেন, এটা কিন্তু দৃষ্টিগ্রাহ্য হচ্ছে। আমরা কিন্তু সবাই বুঝতে পারছি এবং আপনারা সবাই জেনে থাকবেন যে গত বছর যে একটা ওয়ার্ল্ড কনফারেন্স হলো জাতিসংঘের জেনারেল পরিষদ মানে ইউনাইটেড জেনারেল অ্যাসেম্বলির সাইড লাইনে, যেটা জাতিসংঘের সেক্রেটারি জেনারেল করেছে, সেখানে গ্রেটা থুনবার্গ তো ছিলেনই। সেখানে ইয়ুথদের মুভমেন্টটা কিন্তু আমাদের সবারই দৃষ্টি কেড়েছে। এখানে আমি একটু সূত্রপাত বলি, আন্তর্জাতিক থেকে শুরু করে দেশীয়, এটা আমি আনি গ্র্যাজুয়ালি। আমি তো ইন্টারন্যাশনাল ক্লাইমেট চেঞ্জ নেগোসিয়েশনটা কিছুটা ফলো করি 2009 থেকে। মিস্টার কামরুল ইসলাম চৌধুরী ওখানে আছেন, উনিও এখানে থাকেন। তা আমরা দেখেছি 2009-এ কিন্তু অফিসিয়ালি ইয়ুথদের ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন ক্লাইমেট চেঞ্জ প্ল্যানারিতে বক্তব্য রাখার সুযোগ প্রথম দেওয়া হলো। আমি বলতে চাচ্ছি বিশ্বের 197টা দেশ এখন UNFCCC মেম্বার। তারা বক্তৃতা দেওয়ার পরে গ্রুপে বক্তৃতা দেয়, সবাই বক্তৃতা দেয় তা না। তারপরে ইয়ুথ রিপ্রেজেন্টেটিভদের 2 জন কিন্তু ইন্টারন্যাশনাল ফোরামে তাদের কথা বলতে পারে। ইট ইজ ওয়ান অফ দ্য বিগ অ্যাচিভমেন্ট আমি বলতে পারি। তারা নিজেদের ইচ্ছা মতো কিন্তু বলতে পারে, বড়দের স্ট্রাইক করার মতো কথা বলতে পারে যে তোমরা এটা করছো না। নাম্বার 1 2009। তার মধ্যে অনেক কাজ হয়েছে, যেমন এরপরে কি হয়েছে জাস্ট সংক্ষেপে একটু বলি। যে UNFCCCর আওতায় আপনারা জানেন জেফ, গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি, তারা কিছুটা ফান্ডিং স্মল গ্র্যান্ড দেয়, ইয়ুথদের স্কলারশিপ দেয়, এগুলো কিন্তু খুব ছোট আকারের তৎপরতা। ইউএন এর আওতায় FAO কিন্তু একটা ব্যাপক কাজ করেছে, প্রায় 10,000 ইয়ুথদের ক্লাইমেট চেঞ্জ রিলিভেন্ট কিছুটা ট্রেনিং দিয়েছে। যেমন সাইফুল্লাহ খুব সুন্দরভাবে বললেন যে এডুকেশন, ট্রেনিং, ক্যাপাসিটি ডেভেলপমেন্ট, ইনস্টিটিউশনাল ব্যাকিং, ক্রেডিবিলিটি, ফিন্যান্সিং, এগুলো সবই কিন্তু ইম্পর্টেন্ট, গ্র্যাজুয়ালি আসবে। অল্প সময় সব বলতে পারবো না, FAO এর কথা বললাম। তার পরবর্তীতে কিন্তু ইন্টারন্যাশনাল এনজিও এবং ন্যাশনাল এনজিও কিন্তু গ্র্যাজুয়ালি ইয়ুথদের মোবিলাইজ করছে। এর মাঝে ফিজিক্যাল বলেন, ওয়েব বেস বলেন, অনেক মোবিলাইজেশন হচ্ছে।
UNFCCC এর আওতায় আর্টিকেল 6 এ পার্টিকুলারলি ইয়তদের জন্য কি করা যায় সেখানে কিন্তু দোহা ওয়ার্ক প্রোগ্রাম 2012 এটা COP18 এ কিন্তু স্পেসিফিক ডিসিশন নেওয়া হয়েছে। আমরা অনেকে জানি না, যদিও এগুলো ডিসিশন খুব রিসেন্টলি বাট গ্র্যাজুয়ালি কিন্তু আগাচ্ছে। ইন্টারন্যাশনাল বললাম, এখন ন্যাশনাল ক্ষেত্রে আমরা যদি বলি, যেটা সাইফুল্লাহ অলরেডি বলেছে, ন্যাশনাল ক্ষেত্রে দেখেন বান কি মুন আমাদের প্রাইম মিনিস্টার, ওদিক দিয়ে মার্শাল আইল্যান্ডের যিনি প্রেসিডেন্ট ছিলেন উনি, তারা মিলে কিন্তু একটা গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন করেছে। সেটা রিজিওনাল সেন্টার কিন্তু বাংলাদেশ হয়েছে এবং এখানে কিন্তু ইয়থ অ্যাডাপ্টেশন প্ল্যাটফর্ম হয়েছে। দ্যাট ইজ অলসো অ্যাচিভমেন্ট ফর বাংলাদেশ। যেটা বাংলাদেশে হয়েছে আপনারা জানেন এই মাসেই সেটা আমাদের প্রাইম মিনিস্টার উদ্বোধন করেছেন। এখন যদি আমি বলতে চাই যে এগুলা তো দেখলাম উপরের দিকে বা অর্গানাইজেশন লেভেলে, ফিল্ড লেভেলে কি হচ্ছে, এখন ইয়তদের গুরুত্ব কেন এটা সবাই বোঝেন। বাংলাদেশের কথা যদি পার্টিকুলারলি আমরা বিবেচনায় আনি, যে আমরা ডেমোক্রেটিক ডিভিডেন্টের আমরা ভালো পর্যায়ে অ্যারাউন্ড 40% পিপল আমাদের ইয়ত ধরা হয়, ইট ইজ হিউজ। এখন এটা তো বড়দের ব্যর্থতা ধরা হবে। এই ডেমোক্রেটিক ডিভিডেন্ড বলা হয় 2030 বা 35 এর পরে আর থাকবে না। আমরা যদি এখন এটা কাজে না লাগাতে না পারি, এটা কিন্তু আমরা 10-15 বছর পরে এটা কিন্তু আমরা লুজ করব। কাজে ওই সেন্সেও ইয়তদের কাজে লাগানো খুব ইম্পর্টেন্ট। ক্লাইমেটে ইয়ত আরো বেশি ইম্পর্টেন্ট। ইয়ত তো ইম্পর্টেন্ট বটেই, কারণ ভবিষ্যৎ লিডারশিপ, পলিসি মেকার, নেতৃত্ব দেওয়া পলিটিশিয়ান, তারা ব্যুরোক্রেট হবে, তারা মিনিস্টার হবে, নো ডাউট অন দ্যাট, এটা তো আছেই। কিন্তু ক্লাইমেটে কেন পার্টিকুলারলি ইম্পর্টেন্ট আপনারা জানেন যে আমরা প্যারিস এগ্রিমেন্ট করলাম। প্যারিস এগ্রিমেন্টে বলা হচ্ছে ক্লাইমেট ইজ চেঞ্জিং and it will change all the 2100 years, এই শতাব্দী ব্যাপী হবে এবং আমাদের গ্লোবাল টার্গেট হচ্ছে 2100 সালের মধ্যে প্রি ইন্ডাস্ট্রিয়াল লেভেলের চেয়ে 2 ডিগ্রি সেন্টিগ্রেড কমানো। কই 2100 সাল? এখন আমরা যারা বয়স্ক, আমরা যদি খুব স্বার্থপর হই, ঠিক আছে বাবা আমার তো 50-60 বছর হয়েছে আর 10 বছর চলে গেল, ইয়তরা বুঝবে। বাট ইয়তরা এর জন্যই অ্যাক্টিভ হওয়া দরকার যে ক্লাইমেট চেঞ্জ ইজ চেঞ্জিং বাট ইট ইজ চেঞ্জিং ভেরি স্লোলি, এবং ইম্প্যাক্টটা আসবে গ্র্যাজুয়াল, এবং আলটিমেট ইম্প্যাক্ট এখন আমরা ইম্প্যাক্ট বুঝতে পারছি, যথেষ্টই বুঝতে পারছি, কিন্তু বলা হচ্ছে 2050 পরে ইম্প্যাক্টটা আরো বেশি বোঝা যাবে। এবং যদি আমরা এনাফ মেজার্স রাইট নাও বলতে খুবই তাড়াতাড়ি নিতে না পারি, এটা আইপিসিসির অ্যাসেসমেন্ট। সায়েন্স ডিসকাস করা তো এখানে সম্ভব না, শুধু এইটুকু বলে রাখি, আইপিসিসি বলেছে তোমরা গ্লোবাল যে টেম্পারেচার বেড়েছে এবং এমিশন যে বাড়ছে, এটা যদি ইমিডিয়েট না কমাতে পারো তাহলে তোমরা 2 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকতে পারবা না। তোমরা যদি 2030 এর পরে যদি খুব ভিগারাস অ্যাকশন নাও, একদম এক্সট্রিম অ্যাকশন নাও, তাও কিন্তু তোমরা 2 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকতে পারবে না। তার মানে আমার এটা বলার উদ্দেশ্য হচ্ছে ক্লাইমেট ইজ চেঞ্জিং and you have to take action very quickly, দেরি করলে হবে না। আরেকটা হচ্ছে ইম্প্যাক্টটা কিন্তু এখনো পড়ছে, বাট মেজর ইম্প্যাক্ট করবে 2050 পরে, 2030। আপনাকে অনেক ধন্যবাদ। আরেকটু সংক্ষেপ করে ফেলেন। হ্যাঁ, আমি তাড়াতাড়ি র‍্যাপ আপ। সেই দিক থেকে চিন্তা করলে ইয়তদের রোল খুব ইম্পর্টেন্ট। এখন বাংলাদেশে ইয়তরা কি করতে পারে, ভেরি ইম্পর্টেন্ট। আমরা জানি যে আমরা 2টা লাইনে কিন্তু কাজ করার স্কোপ ইয়েতে ক্লাইমেট চেঞ্জে। একটা হলো অ্যাডাপ্টেশন, যে ক্লাইমেটের ইম্প্যাক্টে যে আমাদের ক্ষতি হচ্ছে এটার সাথে আমরা কিভাবে অ্যাডজাস্ট করতে পারবো, দ্যাট ইজ অ্যাডাপ্টেশন। এটা সাইফুল্লাহ কিছুটা বলেছে। আরেকটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস এমিশন কিভাবে কমানো যায়। সাইফুল্লাহ সত্য ধরে আমি বলি, অ্যাডাপ্টেশনে কি করে, একটা ডিজাস্টার হলো, ইয়তরা কি করতে পারে, সে তার ভিগর এনার্জি আছে, গ্রাসরুটে তার প্রেজেন্স আছে, সে সঙ্গে সঙ্গে ইভাকুয়েশন বলেন, তাকে উদ্ধার বলেন, তাকে ক্লাইমেট শেল্টার হাউসে বলেন, বন্যায় কেউ ডুবে যাচ্ছে উদ্ধার করা বলেন, তাকে শেল্টার হোমে, ইয়ত্তর তো খুব তাড়াতাড়ি করতে পারে। এবং ইয়ত্তর যেটা পারবে সেটা গভর্নমেন্ট পারবে না, বা ওই লেভেলে যেতে পারে। অ্যাওয়ারনেস রেজিং এ বলেন, টেক কেয়ার ফর এল্ডারলি চিলড্রেন, ওমেন, এটাতে সে অনেক, এটা হলো আমি অ্যাডাপ্টেশন সাইডটা। তারপর অ্যাওয়ারনেস, রিকভারি, কথার কথা যে আপনি বিরাট ঝড় হয়ে একটা গাছ পড়ে গেল রাস্তায়,
এটা ইয়ত্রা হয়তো দেখা যাবে গভর্নমেন্ট আসবে 5 দিন পরে, ইয়ত্রা দেখলো যে একটা রাস্তা আমরা সরিয়ে ফেলি, তাহলে আমাদের ট্রান্সপোর্টেশন সিস্টেমটা চালু থাকবে। সেটার জন্য তো আমরা যদি ক্লাব যেগুলো আছে এগুলার অনেক এজেন্ডা থাকে, এর মধ্যে যে ক্লাইমেট চেঞ্জ এজেন্ডা একটা দিয়ে দেই, তারা কিন্তু বিগ রোল প্লে করতে পারবে। এটা অ্যাডাপ্টেশন সাইড গেল। মিটিগেশন সাইডটা বলে আমি শেষ করি। মিটিগেশন বলতে আমি আগেই বলেছি, যাতে করে গ্রিন হাউস গ্যাস এমিশনটা কমে। কিভাবে করতে পারবো? প্রধান একটা গ্রিন হাউস গ্যাস এমিশন যেটার অনেক কো বেনিফিট আছে, ইশতিয়াক স্যার অনেক জানেন, যে ফরেস্ট্রি সেক্টরে গাছ লাগানোতে ইয়ত্রা তো আরো মানে রোল প্লে করতে পারে। আমরা বাংলাদেশ বেশি এমিশন করে না, বাংলাদেশ সোলার এনার্জিতে বেশি যেতে পারবে না, বাংলাদেশ এনার্জি এফিসিয়েন্সিতে টাকা বেশি ইনভেস্টমেন্ট করা সেটাও পারবে না, বাট আমরা ফরেস্ট্রি, ইমপ্রুভ কুক স্টোভ, বায়োগ্যাস, লিমিটেড ক্ষেত্রে সোলার এনার্জি, দিনের বেলায় লাইট কম জ্বালালাম, আমরা যদি সাইকেলে চড়তে পারি, আমরা পাওয়ার লেট ট্রান্সপোর্ট অ্যাভয়েড করলাম, এগুলা কিন্তু ইয়ত্রা সবচেয়ে বড় কথা, ইয়ত্রাতে অ্যাডভোকেসি করতে পারে, প্রেশার দিতে পারে, নিজেরা যারা আছে তারা ওইটা প্র্যাকটিস করতে পারে। আলটিমেটলি আমি শেষে আবার বলি, সেজন্য কি লাগবে? আমাদের কোঅর্ডিনেটেড এফোর্ট লাগবে, এর জন্য আমাদের ক্লাব লাগবে, ক্লাবের মধ্যে ক্লাইমেট চেঞ্জ এজেন্ডা থাকতে হবে, আমাদের এডুকেশন দিতে হবে, তাদের ক্যাপাসিটি বিল্ডিং লাগবে, ফিন্যান্সিং লাগবে, সর্বোপরি তাদের পলিসি সাপোর্ট লাগবে। আমি আপনাকে শেষে ধন্যবাদ জানাই যে এমজেএফ অনেক ধন্যবাদ। ফাউন্ডেশন আমাকে আসার সুযোগ দিয়েছেন। ধন্যবাদ। থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্যের জন্য। এখন আমি ইশতিয়াক উদ্দিন আহমদ, উনি ফর্মার চিফ কনজারভেটর অফ বাংলাদেশ ফরেস্ট সিসিএফ, বাংলাদেশ ফরেস্ট ডিপার্টমেন্ট and former country representative IUCN, আপনাকে আপনার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডাম। আমি শুরুতে আজকে বিভিন্ন অঞ্চলের স্বেচ্ছাসেবী বৃন্দ সহ মানুষের জন্য ফাউন্ডেশন এবং সহযোগী সংগঠন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, এবং সেই সাথে আমার পূর্ববর্তী দুজন বক্তা সোহেল বিন সাইফুল্লাহ এবং ডক্টর ফজলে রাব্বি সাদেক আহমেদ অত্যন্ত চমৎকার ভাবে যুব সমাজের ভূমিকা সম্পর্কে বলেছেন, যথার্থ বলেছেন এবং যথাযথ বলেছেন। আমি শুধু জীববৈচিত্র্য নিয়ে দু একটি কথা বলি। এটি হচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রভাব, বিশেষ করে বায়ু ও সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি, নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ, এগুলি আমাদের জীববৈচিত্র্যের ধ্বংসের প্রত্যক্ষ এবং পরোক্ষ একটা সম্পর্ক থাকে। জলবায়ু পরিবর্তনের কারণের মধ্যে গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ যদি কমিয়ে আনা না যায়, যেটা কিছুক্ষণ আগে ফজলে রাব্বি সাদেক বলেছেন, যে এবং তাপমাত্রা যদি কমিয়ে আনা না যায়, তবে আশঙ্কা রয়েছে ভূপৃষ্ঠের 1/3 উদ্ভিদ এবং প্রাণী বিলুপ্ত হয়ে যাবে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব এবং মৌসুমী পরিবর্তনের প্রেক্ষাপটে আজকে আমরা এটা খুব প্রত্যক্ষভাবে দেখতে পাচ্ছি যে আমাদের সিজনাল চেঞ্জ কিরকম হয়েছে। সেই সাথে এরকম যদি পরিবর্তন হতে থাকে, আমাদের যে প্রজাতিগুলি রয়েছে, বিশেষ করে উদ্ভিদ প্রজাতিরও একটা ডিস্ট্রিবিউশনাল শিফট হতে পারে। প্রাণী ও উদ্ভিদের বড় একটা গ্যাপ এই শিফটের যে টাইম স্প্যান আছে এর সাথে যদি অ্যাডজাস্ট করতে না পারে, এবং অ্যাডজাস্ট করা দুষ্কর ব্যাপার, তাহলে কিন্তু বিলুপ্ত হওয়ার একটা সম্ভাবনা থাকে। বায়ুর তাপমাত্রা, বৃষ্টিপাত, কার্বন ডাই অক্সাইড এবং ওজোন এর তারতম্য উদ্ভিদ এবং প্রাণীর জীবনধারা এবং জীবন প্রণালীর উপর একটা প্রভাব বিস্তার করবে। আমরা দেখেছি পরবর্তী শতাব্দীতে জলবায়ু পরিবর্তনের পাশাপাশি জীববৈচিত্র্যের একটা পরিবর্তনের আভাস আমরা ইতিমধ্যেই পাচ্ছি। আইপিসিসি, ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, তাদের এক সমীক্ষায়ও বলেছে জলবায়ু পরিবর্তনের এই প্রভাব সবচেয়ে মারাত্মক ক্ষতি হবে ট্রপিক্যাল ফরেস্ট ইকোসিস্টেম, যেখানে বাংলাদেশ অবস্থিত। এর ক্ষেত্রে ট্রপিক্যাল অঞ্চলে বাংলাদেশের অবস্থান, অতএব এখানে প্রভাব যেটা হবে সেটিও মানে মারাত্মক হতে পারে। আমাদের লবণাক্ততা বৃদ্ধি সহ বন্যা, খরা, ঝড় জীববৈচিত্র্য, বনজ সম্পদের উপর বিশেষ করে একটা নেতিবাচক প্রভাব সৃষ্টি করে। যেটি আমি বলেছি, বৃষ্টি এবং তাপমাত্রার প্রভাবে যে মৌসুমী বায়ুর পরিবর্তনের কারণে গাছের, বৃক্ষের, উদ্ভিদের যে ফল, ফুল, বীজ উৎপাদন হয়,
এটার একটা তারতম্য ঘটবে। এই তারতম্য ঘটার সাথে সাথে যে তার ব্যবস্থাপনা তারও একটা পরিবর্তন আসবে। অতএব আমি যদি সামারাইজ করি তাহলে এই পরিবর্তনের সাথে অনেক প্রজাতি অ্যাডজাস্ট করতে পারবে না। প্ল্যান্ট এবং অ্যানিমেল কমিউনিটির পরিবর্তনের কারণে জীববৈচিত্র্য হ্রাস পাবে। কিছু প্রজাতির ভৌগোলিক অবস্থানের পরিবর্তন হবে, বিশেষ করে আগ্রাসী প্রজাতি যেটা আমরা এলিয়ান ইনভেসিভ স্পিসিস বলি, সেটির আধিক্য বৃদ্ধি পাবে। যদিও আমাদের দেশ ছোট, তথাপি অবস্থানগত কারণে আমাদের জীববৈচিত্র্য ও প্রাণের আধিক্য কম নয়। পৃথিবীর প্রাণীকুলের অর্ধেকের বেশির আবাস হচ্ছে ট্রপিক্যাল অঞ্চলে। আর এমনি সাধারণভাবে বলা হয় কর্কট এবং মকর ক্রান্তির অভ্যন্তর অঞ্চলকে মেগা ডাইভার্স কান্ট্রি বলা হয়। এই অঞ্চলকে মেগা ডাইভার্স অঞ্চল বলা হয়। বাংলাদেশের অবস্থানও সেখানে। আমাদের এই ইকোসিস্টেম সেই জন্য মোটামুটি ভাবে সমৃদ্ধশীল। আমি এই ভাগটার কথা খুব বিস্তারিত যাব না। সেটি হচ্ছে আমাদের ইকোসিস্টেমের যে জীববৈচিত্র্য, সেটিকে আমরা মোটামুটি 5টা ভাগে দেখতে পারি। ফরেস্ট ইকোসিস্টেম, আমাদের পাহাড়ি বন, শালবন এবং আমাদের ম্যানগ্রোভ ফরেস্ট রয়েছে। তারপরে আমাদের আসলে জলবায়ু পরিবর্তনের দুটো কারণ থাকে, একটা প্রকৃতিগত আর একটা মনুষ্য সৃষ্ট। কিন্তু মনুষ্য সৃষ্ট কারণ প্রকৃতিগত কারণগুলিকে ত্বরান্বিত করে। এরপরে আমাদের ওয়েটল্যান্ড ইকোসিস্টেম রয়েছে। ওয়েটল্যান্ড ইকোসিস্টেমের মধ্যে নদী, হাওর, বাওর, বিল, লেক এগুলি পড়ে। কোস্টাল এবং মেরাইন ইকোসিস্টেম রয়েছে, এখানেও জীববৈচিত্র্য প্রচুর। ইদানিং আমরা ব্লু ইকোনমি বা সমুদ্র সম্পদের কথা বলি ব্লু ইকোনমির মাধ্যমে, যদিও এই জরিপ আমরা এখনো পুরোপুরিভাবে জানি না, এর জীববৈচিত্র্য সম্পর্কেও আমাদের ধারণা এখনো পর্যন্ত নেই। তবে এটিরও কিন্তু ক্ষতি হচ্ছে। লবণাক্ততা বৃদ্ধি, দূষণ, মাত্রা অতিরিক্ত মৎস্য সম্পদ আহরণ, কোরাল সহ জলজ প্রাণীর আবাসস্থল বিনষ্ট হচ্ছে। মাইক্রোপ্লাস্টিক এবং প্লাস্টিক সামগ্রী আমরা সকলেই দেখতে পাচ্ছি আজকাল পত্রপত্রিকায়, টিভিতে, যে সমুদ্র দূষণের কি পরিমাণ অবস্থা দাঁড়িয়েছে। তারপরে হচ্ছে আমাদের হোমস্টেড ইকোসিস্টেম। যদিও এই হোমস্টেড ইকোসিস্টেম এক সময়ে অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ ছিল, বিভিন্ন ধরনের উদ্ভিদ ছিল, কিন্তু আজকের অনেকটা বাণিজ্যিক কারণে এই সমস্ত বৃক্ষ প্রজাতিরও যে আধিক্য ছিল সেটিও কমে গেছে, এবং সেই সাথে বন্য প্রাণীও। এই হোমস্টেডে আমাদের বাড়ির আশেপাশে যে সমস্ত প্রাণী ছিল তাও কমে গেছে। আরেকটা হচ্ছে আমাদের অ্যাগ্রো ইকোসিস্টেম। যাই হোক, আমি এর বিস্তারিত তেমন কিছু বলবো না। 2015 সালের IUCN পরিচালিত জরিপে একটা রেড লিস্ট প্রকাশ করা হয়। সেখানে 7টি প্রাণীর 6000 প্রজাতির একটি স্ট্যাটাস তালিকা প্রকাশ করা হয়েছে। এতে দেখানো হয়েছে বিগত শতাব্দীতে আমাদের মাছ থেকে প্রায় 31টি প্রাণী সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে। এর মাঝে রয়েছে 11টি স্তন্যপায়ী, 19 প্রজাতির পাখি ও একটি সরীসৃপ। স্তন্যপায়ী পাখি, সরীসৃপ, মাছ, উভচর, প্রজাপতি মিলিয়ে আমাদের প্রায় 268টি প্রজাতির চরম সংকটাপন্ন অবস্থা রয়েছে বর্তমানে। আমাদের যেমন জীববৈচিত্র্য রয়েছে আমি বলেছি, তেমনি আমাদের তার পরিবেশও ছিল, কিন্তু আসলে কিন্তু বনভূমি প্রতিনিয়ত ধ্বংস হচ্ছে এবং এর আবাসস্থল, প্রাণীর আবাসস্থল ধ্বংস হচ্ছে। কৃষি ফসল উৎপাদনের জন্য, ভূমিহীনদের আবাসস্থল গড়ে তোলার জন্য এবং ক্রমবর্ধমান উন্নয়নের তাগিদেও আমাদের এই বনভূমি ক্ষয়প্রাপ্ত হচ্ছে। তো বনভূমি এবং বনজ সম্পদ দুটোই কিন্তু অত্যন্ত দুর্লভ এবং মূল্যবান সামগ্রী। তো এর যদি আমরা এটি রক্ষা করতে না পারি, এই ইকোসিস্টেমকে যদি আমরা সংরক্ষণ করতে না পারি, তাহলে কিন্তু আমাদের প্রাণী, উদ্ভিদ এবং প্রাণী বৈচিত্র্যের উপর একটি সাংঘাতিক ধরনের হুমকির সম্মুখীন আমরা হতে যাব। আর এর উপর নির্ভর করছে আমাদের সমাজ জীবনের বৃহত্তর জনগোষ্ঠী কিন্তু এই ইকোসিস্টেমের উপর নির্ভরশীল। তো ফরেস্ট এবং ওয়েটল্যান্ডের ইকোসিস্টেম সার্ভিস থেকে তাদের কর্মসংস্থান, জীবন ধারণের উপাদানের যোগান হয়। বনের উৎপাদনশীলতা হ্রাস পেলে আসলে কিন্তু তাদের যে এই নির্ভরশীলতা, নির্ভর জনগোষ্ঠী কর্মহীন হয়ে পড়বে। অতএব তাই বনের উৎপাদনশীলতা অব্যাহত রাখতে জীববৈচিত্র্য সংরক্ষণ করতে হবে আমাদের। যাই হোক, আমি এই কিছুক্ষণ সময় জীববৈচিত্র্যের কথা বললাম, তার সংরক্ষণের কথা বললাম, তার গুরুত্বের কথা বললাম।
আমরা খুব সহজেই দেখতে পারি যে একটি বৃক্ষাচ্ছাদিত বন এবং আরেকটি বৃক্ষহীন বন, দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য। একটি বৃক্ষাচ্ছাদিত বন থেকে কিন্তু আমাদের যে মানুষের বা জনপদের জীবন জীবিকার উপর ভূমির আর্দ্রতা, উর্বরতা, পানির প্রবাহ এগুলি কিন্তু নিশ্চিত করে। অতএব আমাদের কিন্তু ফরেস্ট ফেড রিভার রয়েছে। যেমন আমি একটা নদীর উদাহরণ দিতে পারি, যেটাকে আমরা শঙ্খ নদী বা সাঙ্গু নদী বলি, যেটি পার্বত্য চট্টগ্রাম, বিশেষ করে সাঙ্গু মাথামুড়ি, সাঙ্গু থেকে যার উৎপত্তি, সাঙ্গু রিজার্ভ ফরেস্ট থেকে। এইটা কিন্তু পাহাড়ি বন, এর পাহাড়ের যদি পাহাড়ি নদীর উৎস, এখানকার উদ্ভিদ যদি বিনষ্ট হয় তাহলে কিন্তু এই নদীও একদিন বিনষ্ট হয়ে যাবে। আমরা আমফানের কথা বলেছি, কিছুক্ষণ আগে শুনেছি। তো আমফান প্রতিরোধ করেছে সুন্দরবন। সুন্দরবন না থাকলে কিন্তু আমফানের মতো ঝড় প্রতিরোধ করা সম্ভব নয়। অতএব আমাদের সুন্দরবনের মতো বিভিন্ন বনজ ইকোসিস্টেমকে আমাদের রক্ষা করতে হবে। আমি এই যুব সমাজ সম্পর্কে, যদিও যুব সমাজের ভূমিকা সম্পর্কে আমাদের দুইজন পূর্ববর্তী বক্তা অত্যন্ত ভালো বলেছেন, আমি দু একটি কথা বলি। যুব সমাজ হলো আসলে ওয়ার্কফোর্স। জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে যুব সমাজের একটা বিশাল ভূমিকা রয়েছে। নিজ নিজ অবস্থানের জায়গা থেকে এবং জাতীয়ভাবে জীবন প্রবাহে পরিবর্তন তারা আনতে পারে। ইতিমধ্যে আন্তর্জাতিক পর্যায়ে যুব সমাজের উদ্যোগ প্রশংসনীয় হচ্ছে। আমাদের দেশেও ইতিমধ্যে নিজেদের সুসংহত করেছে, সংগঠিত হচ্ছে প্রাতিষ্ঠানিক পর্যায়ে অবদান রাখার জন্য। যে কারণগুলি জলবায়ু পরিবর্তনের সহায়ক, এর প্রভাবকে আরো বেশি মাত্রায় ত্বরান্বিত করতে সেগুলি প্রতিহত করতে হবে। বিশেষ করে ফসিল ফুয়েলের ব্যবহার, ডিফরেস্টেশন এবং আনসাস্টেনেবল এগ্রিকালচার। আমরা যে নেতিবাচক কথাগুলি আমরা বললাম, যে মানে বন ধ্বংস হচ্ছে, জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে, এখানেই মনে হয় যুব সমাজ, কিছুক্ষণ আগে আমাদের ম্যাডামও একটা আন্দোলনের কথা বলেছেন, আমরা মনে হয় এই ধরনের আন্দোলন গড়ে তুলতে পারি যুব সমাজকে দিয়েই। সামাজিক যোগাযোগের মাধ্যম আছে, বর্তমানে আধুনিক প্রযুক্তি, যোগাযোগের আধুনিক প্রযুক্তি হয়েছে। ফর্মাল ইনফর্মাল ক্লাইমেট এডুকেশন প্রসারের মাধ্যমে আমরা কাজ করতে পারি। আমাদের বন, জলাভূমি, নদী, সমুদ্র রক্ষায় যুব সমাজকে অধিকতর সংগঠিত হতে হবে, বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। আমাদের সামনে ভয়াবহ চ্যালেঞ্জ রয়েছে। আজকে বিশ্ব বিপর্যয়ের এই মুহূর্তে সকলে মনে করছেন প্রাকৃতিক বিপর্যয়ের কারণে আমাদের এই দুর্বিষহ অবস্থা। প্রকৃতিকে আমরা যথেচ্ছ ভাবে ব্যবহার করেছি, নির্বিচারে ধ্বংস করেছি, বন্যপ্রাণীর আবাসস্থল বিনষ্ট হয়েছে। কিছুদিন আগে আপনারা সকলেই দেখেছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘে বলেছেন জীববৈচিত্র্য ধ্বংসের ফলে কোভিড-19 মতো মহামারীর প্রাদুর্ভাব হয়েছে। আমার মনে হয় কথাটি পুরোপুরি সত্য। আজকে বন্যপ্রাণীর আবাসস্থল বিনষ্ট হয়েছে এবং বন্যপ্রাণী নিধনও হচ্ছে। বন্যপ্রাণীকে আমরা খাদ্যে পরিণত করেছি। মহামারী পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারের পাশাপাশি প্রকৃতি সংরক্ষণ ও পুনরুদ্ধারের বিষয়টি বিবেচনায় নিতে রাষ্ট্রপ্রধানগণ মনোযোগ দিচ্ছেন। মানব জাতির অস্তিত্ব রক্ষায় কিছু মনে করবেন না, আপনি এত ভালো বলছেন, আমি একদম মুগ্ধ হয়ে শুনছি, কিন্তু একটু ছোট করতে হবে। আমার শেষ লাইনটি আমি বলবো, মানব জাতির অস্তিত্ব রক্ষায় প্রকৃতি রক্ষা সর্বাগ্রে, এটি অনুধাবন করতে হবে এবং যুব সমাজকে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। ধন্যবাদ সকলকে। আপনাকে অশেষ ধন্যবাদ। আমি কিন্তু একদম মনোমুগ্ধ হয়ে শুনেছি আপনার কথা। অনেক অনেক ধন্যবাদ। Now it's my pleasure to invite Lisa Anderson, First Secretary, Environment and Climate Change, Embassy of Sweden. Lisa, please come and make your intervention. Thank you. I'm sorry, there's everything is going on in Bangla and maybe you're not being able to understand, but please. I think that somebody should sum up. Please. Yes, thank you so much for inviting the embassy to this important event, and it's so encouraging to see that you're bringing out focus on the youth and working on climate change issues. So we are very happy to participate in this event. Thank you. I would like to start a little bit with just saying a few words on
Sweden and Sweden's overall climate policy and what SIDA is, because maybe not everyone knows. But I'm sorry if later on if I will repeat something that someone has already brought up, because yeah, I didn't understand the other interventions, so I might repeat something. Anyway, the SIDA is the Swedish International Development Cooperation Agency, and we're working on behalf of the Swedish Parliament and government to implement Sweden's development policies. And the goal is to enable people living in poverty and oppression to improve their lives. And just a few words on the overall Swedish climate policy and the Paris Agreement on climate change. And thanks to the Paris Agreement, the world has, for the first time, a global and legally binding agreement with very clear goal, with a very clear goal, and then many sub-goals. And this fact that the world are now working together to reduce greenhouse gas emissions is very positive. But at the same time, science shows that time is running out. So we all all countries have to work very hard to deliver on what was agreed in the Paris Agreement. And Sweden is has set high goals in our national determined contribution. We have decided that we would like to be one of the world's first fossil-free nations and be climate neutral by 2045. So we have a lot of exciting time ahead of us and a lot of work to do. And to achieve this, all different actors in society must work together, both government, but also business, private sector, and civil society has a key role to play, which also includes working with academia and working with universities, and to involve young people as actors of change. And we already have a very great example of how a young person can, change and really inspire millions of people. And I know you have mentioned her already earlier in this seminar, but I do want to mention her again since she is Swedish and since we are very proud of her. So I'm talking, of course, about Greta Thunberg, who is a Swedish climate youth activist who has sparked an international movement which began in 2018 with her school strike for climate. And she started protesting outside of the Swedish parliament each Friday. And thanks to social media, her actions spread and it influenced millions and millions of both young people, but also other people in any generation all over the world to organize and protest. And I think the fact, her activisms and the whole movement that it sparked, it's something I think we all should be inspired of, and it teaches us that young people have a fantastic impact on public opinion, which can also increase, that in its turn can give pressure on leaders and lawmakers to actually act on, in this case, climate change. But of course, youth movements has throughout history really been able to inspire change in so many other areas also, not just within climate change. So I think this is very important, and it's good to keep in mind. Sweden also continues to support those who are most affected by climate change. And one of the cornerstones of the Paris Agreement is that rich countries should lead the way and show examples on how to reduce our emissions. That's why we have set such a high goal for our own country. And then at the same time support developing countries in their climate action. So in Bangladesh,
Sweden's development cooperation is focusing on democracy, human rights, health, but then also climate change and environment. And while this you already know, that Bangladesh is one of the world's most vulnerable countries to climate change, and you are really, you know, the experts in this area. So I'm not going to go into all the difficulties and things that you are exposed to here in Bangladesh, especially at local level. With only this year we have the examples of Cyclone Amphan and the floodings that has been the worst, I think, since 20 years back. So really for us, for Sweden, it's very important in our development cooperation strategy. One of the goals is to achieve greater resilience and flexibility to deal with climate change, environmental impact, and natural disasters in vulnerable areas in particular, and also including improved disaster management systems. And for us, a guiding principle when we work with resilience is that it's both individuals, but also institutions that need support to increase the resilience to climate change and environmental risks. So apart from the support that we are working on together in this program that you are involved in, we also, for example, work on an initiative called Local Government Initiative on Climate Change, LOGIC. And it's really focusing on kind of harnessing the potentials from the local community, because you have this mechanism of developing the local development plans, and there is a great scope there to engage people at the community level to be participatory and give input into the plan. And here I think youth have a great role to play to you know, reflect your climate related needs and your demands and the challenges you have. So this is a good way to bring up your issues on local level. We also work with the National Resilience Program, which is focusing on achieving increased national capacity to deal with risks associated to natural disasters. But one of the specific objectives under the National Resilience Program is to strengthen community level preparedness, response, and recovery when a disaster happens. For example, as before and during and after a cyclone or the floodings. I think one of the thing that SIDA recognizes is that young people can really act as agents for change, and this we see, for example, in the great example of Greta, but also you know, in the different cooperation countries that we have when we work with our different programs. To really engage young people is so important, and to have the participation and the views of young people that they are brought up is something that's a cornerstone. And I mean, young people's participation can take many forms. It could be, you know, in any way you engage in civic life. It could be, you know, maybe in your school you're serving, you have a school council and you can bring up your issues through your school council. It could be that you participate and actually vote in elections, which is really important. Or exactly what you're doing now by volunteering in a program to support your communities to increase resilience against the effects of climate change. And young people's participation at local level is something that we really encourage. Really have, you know, bottom-up participation, community level. You can participate, you know, possibilities to participate in community level advisory boards, local level decision making, and different oversight structures, so that you can make the decision makers at the local level aware of your challenges as young people, as youth, and what your needs are and what your ideas are for improvements.
So this is something that's very important, and that, you know, it's important also to work with the local institutions so that they realize that valuable perspectives can be found by consulting with young people, so that there is an interaction. So I think that was the issues that I wanted to highlight. The fact that young people's participation is very important, and that Sweden will continue to work on these issues in Bangladesh, and that we are open for exchange and ideas that on how to improve also for us working with youths in this area. Thank you. Thank you. Thank you so much, Lisa, for your intervention and bringing up such important issues to the forefront. And also, as I said in the beginning, that that we are very, very grateful to CEDA for providing us this support, because this is the first time we are planning that we are working on climate change. So far, we have been working on other issues, but we have you know, tried to kind of you know, connect climate change with other important issues like gender-based violence, like you know, governance issues and all that. So we really value the partnership we have with CEDA, and we are really looking forward to continue that partnership. So please, thank you so much for being with us and for you know, coming today. Basically, the whole conversation was about how we can engage youth in this whole movement to address climate change. And I think that it's critically important, because if the next generation don't take it over, you know, I would say take over the failings that we have shown in the way we have treated the, you know, whole climate issue, that they have to be more educated, more kind of, you know, well versed on this subject. And it should be a very important topic in our school curriculum, in our education system, so that children grow up understanding the whole issue and threat of climate change. So thank you very much. আমি এখন ফিরে আসছি বনশ্রী, if you will help me. আমি একটু সবাইকে বলছি যে আপনারা সবাই জানেন যে দেশের নানান জায়গায় যেভাবে নারীর প্রতি সহিংসতা হচ্ছে, অনেক রকমের প্রোটেস্ট হচ্ছে, প্রতিবাদ হচ্ছে। সো আমি একটাতে একটুখানি যাওয়ার আমি আমার ইচ্ছা, আমি একটু ওখানে গিয়ে প্রতীক হিসাবে একটু হয়ে আসি। সো আমি এখন বনশ্রীকে ওপেন ডিসকাশনটা একটু করার জন্য, এটা পরিচালনা করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। Lisa, I was just saying that, you know, there's a lot of protests going on all over the country to protest this whole, you know, rising violence against women. And there's one protest that I'm committed to attend a little bit. You know, I am so old, but I'm very much an activist still, and I liked, you know, direct action, and I go and stand in the street to protest. So if you will excuse me, I will leave this meeting now, and because I need to go there. And thank you once again for being with us. Bonusri, over to you. Thank you. Thank you. ঠিক আছে তো বনশ্রী? ওকে আপা, আপনি কি আর কিছু বলতে চান সবার জন্য? আমি সবার জন্য, আপনি যেহেতু আর থাকবেন না। অবশ্যই আমি আমার শেষে যা বলতাম আমি সবাইকে বলছি। একটা তো হলো আমাদের যারা সব সহযোগী সংগঠন আছেন এখানে, বনশ্রী। আচ্ছা, আমার সহযোগী সংগঠনদেরকে প্রথমে আমি অনেক ধন্যবাদ জানাতে চাই, বিকজ আমি সবসময় এটা বলি যে আপনাদের কারণে, আপনাদের উপর নির্ভর করছে কিন্তু আমাদের এই পুরো ক্লাইমেট চেঞ্জ কাজের সাকসেস।
সো আপনারা যত ভালো করে কাজ করবেন এবং এমন আমরা ভালো করে সবাই মিলে কাজ করে দেখাতে পারি যে এটার জন্য কন্টিনিউড সাপোর্ট আমরা সিডা থেকে পাই, এই সব কিন্তু আপনাদের উপরে ডিপেন্ড করছে। সো এটা কিন্তু মনে রাখবেন যে আপনার যত ভালো আমরা যত ভালো রেজাল্ট দেখাতে পারবো অতই কিন্তু আমাদের চান্স থাকে ক্লাইমেট চেঞ্জ নিয়ে এবং সিডার পার্টনারশিপে কাজ করা। এটা আমি আমার পার্টনারদেরকে বলতে চাই। আর যারা এখানে ইউথ এসছেন, তরুণরা সবাই এসছেন, এটা আমি প্রথমে বলেছি এটা অনিবার্য, এটা খুবই ক্রিটিক্যাল যে আমরা একটা বড় রকমের বাংলাদেশের ইউথ মুভমেন্ট আমরা করি। আপনারা করছেন, ভলেন্টিয়ার করছেন, কিন্তু এই আন্দোলনটা আরো ব্যাপক করতে হবে, জাতীয় একটা বড় আন্দোলন গড়ে তুলতে হবে ক্লাইমেট চেঞ্জের পক্ষে। এই দায়িত্ব আপনাদের। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ঠিক আছে বনশ্রী? জি আপা। ওকে, থ্যাংক ইউ। হ্যালো হ্যালো সুস্বাগতম আপনাদের সবাইকে। এখন আমাদের সেশনটা মূলত হবে প্রশ্ন উত্তর পর্ব। প্রশ্ন উত্তর পর্ব আমি আছি, কিন্তু মূল পরিচালনা করবেন আহসান ওয়াহেদ। আর তার আগে আমি একটুখানি বলতে চাচ্ছি যে লিজা যে কথাটা আপনাদের সবার উদ্দেশ্যে বলেছেন, উনি মূলত যেটা বলেছেন 2017-তে সুইডেনে নতুন ক্লাইমেট পলিসি ফ্রেমওয়ার্ক ওনারা অ্যাডপ্ট করেছেন, যেটা মূলত ক্লাইমেট অ্যাক্ট, ক্লাইমেট টার্গেট এবং ক্লাইমেট পলিসি কাউন্সিলকে কেন্দ্র করে ওনারা এই ফ্রেমওয়ার্কটা তৈরি করেছেন। এটা একটা লং টার্ম টার্গেট নিয়েছেন, যেখানে ওনাদের জিরো নেট গ্রিন হাউস গ্যাস এমিশনের জন্য ওনারা 2045 পর্যন্ত এই টার্গেটটা নিয়েছেন। এটুকু পর্যন্ত ওনারা কাজ করবেন, এখানে ওনাদের একটা কমিটমেন্ট আছে এবং ওনারা এনকারেজ ফিল করছেন যে এই ইস্যুতে বাংলাদেশও কাজ করছে, বাংলাদেশে কাজটা ওনারা কন্টিনিউ করবেন ক্লাইমেট চেঞ্জের জায়গা থেকে। এবং ইয়তের অংশগ্রহণটার গুরুত্ব, প্রয়োজন এবং কি কি করতে পারেন সেই জায়গায় ওনার একটা জোরালো বক্তব্য ছিল। উনি এনকারেজ ফিল করছেন যে এই প্রকল্পেও ইয়াংরা জড়িত আছেন এবং ইয়াংদের একটা ভলান্টারি রোল খুব জরুরি এই ক্লাইমেট চেঞ্জ ইস্যুতে। ওনারা এটা এর আগেও রেখেছেন, এখনো রাখবেন এবং ওনাদের দেশেও এই পার্সপেক্টিভটা আছেন এবং এনকারেজ করছেন উনি। আমি খুব সংক্ষেপে ওনার বক্তব্যটা এখানে উপস্থাপন করলাম। আমি যদি কিছু মিস করে থাকি হয়তো আমরা পরবর্তীতে আমি আবার ঘুরে আসতে পারি সেখানে। তো আমি এখন হ্যালো, শুনতে পাচ্ছেন? সরি, এটা আবার বন্ধ হয়ে গেছে। আমি আহসানকে ছাড়ছি এটা পরিচালনা করার জন্য। আমি আছি সাথে এখানে। আর প্রশ্ন উত্তরে প্রশ্ন যদি আপনারা নির্দিষ্ট করে আমাদের যারা সম্মানিত আজকের স্পিকার ছিলেন ওনাদেরকে নির্দিষ্ট করেও জানতে চাইতে পারেন, অথবা ইন জেনারেলও জানতে চাইতে পারেন, ওনারাও এটার মধ্যে আনসার করবেন। আহসান, ওভার টু ইউ। আচ্ছা, ধন্যবাদ দিদি আপনাকে। মূলত আমাদের যে সেশনটা ছিল ডিসকাশন সেশনের পরে আপনাদের যে প্রশ্নগুলো আছে আপনারা এক এক করে করবেন। আমি দুটো হাত দেখতে পাচ্ছি, আপনারা আসলে কার কাছে জানতে চান সেটাও আপনারা উল্লেখ করে বলতে পারেন নির্দিষ্ট করে। তাহলে আমাদের সম্মানিত অতিথিরা আছেন যারা বক্তব্য দিয়েছেন, যারা এই বিষয়ে জানেন ভালো করে, তারা উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আমি প্রথমেই যাচ্ছি তাজিংডং ইয়ত গ্রুপ 3, ওনার হাত তোলা দেখা যাচ্ছে, আপনি প্রশ্ন করবেন। তাজিং, আমরা তাজিংডং ইয়ত গ্রুপ 3 কে বলছি প্রশ্ন করার জন্য। তাজিংডং ইয়ত গ্রুপ 3। আমি ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য তাজিংডং পক্ষকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমার নাম মেনওয়াই মুরু, রামরিপাড়া 1 নং ওয়ার্ড, বান্দরবান সদর 5 নং টঙ্গাউটি ইউনিয়ন 1 ওয়ার্ডে যুবদল সভাপতি হিসেবে আছি। তো আহসান ভাইকে একটু অনুরোধ করব যে প্রশ্ন করব এলাকার যে জলবায়ু দুর্যোগের কালীন সময় আমরা যে দরকারীয় ব্যবহার, যেমন সময় আমরা দুর্যোগের কালীন সহযোগিতার জন্য প্রত্যেক মানুষের সাথে যে যাওয়ার সময় আমাদের যে
প্রয়োজনীয় উপকরণ অনেকগুলো আছে, যেমন ওই আমাদের যে ওই ই- যেগুলো ওই সাপোর্ট ব্যবস্থা করার জন্য যায়। আপনারা আজকে যে বিষয়গুলোতে আলোচনা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করবেন। আপনার সেই বিষয়ে প্রশ্ন না থাকলে আমি অন্য কোনো কারো কাছে যাব। না স্যার, আজকে দাঁড়ান, যে আমি বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে সেটা নিয়ে প্রশ্ন করবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে অনেক অনেক ধন্যবাদ হাসান ভাইকে। আমি মারিয়া বিনতে নূর, আপনি আপনার প্রশ্নটা করবেন। মারিয়া বিনতে নূর। আমি মারিয়া বিনতে নূর, এনএসএস এর সিআরসিসি প্রজেক্টের পাথরঘাট অঞ্চলের ভলেন্টিয়ার। আমি প্রশ্ন করতে চাচ্ছি ফজলে রাব্বি আহমেদ সাদিক স্যারকে। স্যার, আমি একজন নারী ভলান্টিয়ার হিসেবে কিভাবে নিজের দক্ষতার উন্নয়ন করতে পারি এবং জনগণকে সহযোগিতা করতে পারি? স্যার যদি উত্তরটা দেন, ফজলে রাব্বি সাদিক স্যার। থ্যাংক ইউ মারিয়া বিনতে নূর হাসান। এটা তো যিনি প্রশ্ন করেছেন গ্রাসরুটে থাকেন, অনেক জানেন। তবে আমি বলি যে আপনার প্রশ্নটা হচ্ছে দক্ষতার উন্নয়ন আর কি বললেন? কিভাবে জনগণের সেবা করতে পারি আমার দক্ষতা উন্নয়নের মাধ্যমে? দক্ষতার উন্নয়ন আর সেবা কিভাবে করতে পারেন। হ্যাঁ। আপনি ঠিক আছে না, আপনার সারা জীবন পড়ে আছে। এখানে দুইটা পার্সপেক্টিভ হতে পারে। এখন আপনার যা আছে এখন এই অবস্থায় কিভাবে করবেন, আর ইন ফিউচারের জন্য। ইন ফিউচারে যেটা বলা হয়েছে যে আপনি এডুকেশন নিতে হবে, আপনার ক্যাপাসিটি বিল্ড করতে হবে, ঠিক না? এটা তো একটা পার্ট আছে এটার জন্য, যাতে ভবিষ্যতে আরো ভালোভাবে করতে পারেন। আর গভর্নমেন্ট পলিসি সাপোর্ট দিবে, গভর্নমেন্ট ফিনান্সিং করবে বা এনজিও বা যারা ফিনান্সিং করবে। বাট আপনার এখন যেটা রয়েছে, আপনি যেটা আমি এখন ঘাটতি দেখি মূলত নানান কারণে, এখন ওয়েব বেসড অনেক কিছু আছে, টিভি, ইলেকট্রনিক মিডিয়া, ইউটিউব। স্টাডি বা পড়াশোনা ইন্টারন্যাশনালে কি হচ্ছে, ক্লাইমেটের কি ইস্যুগুলো, কি ইয়ুথ হিসেবে কি করতে পারেন, যেমন আজকে আলোচনা হয়েছে যে অ্যাডাপ্টেশন মিটিগেশন, দুইটা পার্ট আছে, কি কি রোল প্লে করা যায়, আপনারা কি এটা আপনার নিজের মতো করে আপনার এলাকায় কি খাটবে। যেমন আপনার এলাকায় বনায়ন কম আছে, ঠিক আছে বনায়ন করেন। আপনার এলাকায় অনেক গরু পালা হয় কিন্তু বায়োগ্যাস ব্যবহার হয় না, সেগুলা ঠিকভাবে প্রিজার্ভ করা হয় না, সেটা করতে পারেন। এটা জাস্ট এক্সাম্পলের জন্য বললাম। সেক্ষেত্রে বললাম যে আপনার পড়াশোনা করতে হবে, ফিউচারে কিভাবে প্ল্যান করতে হবে, প্লাস সাথে সাথে যে এলাকায় থাকবেন এলাকার বেসিসে চিন্তা করে আপনার ক্লাব বা আপনার গ্রুপ, আপনি এনএসএস আছেন বোধহয়, তাদের সাথে কথা বলবেন। প্রয়োজনে ন্যাশনাল ওয়ার্কশপ সেমিনার হয়, ওখান থেকে আইডিয়া নিবেন। বাট আমি মনে করি ইনস্ট্যান্টলিও আপনি রোল প্লে করতে পারেন, ফিউচারের জন্য আপনাকে প্রিপেয়ার করতে পারেন। ধন্যবাদ প্রশ্নের জন্য। ধন্যবাদ স্যারকে। স্যার, ধন্যবাদ স্যারকে। আমি এখন নাজুতেল A33 হাত তুলেছেন। নাজুতেল A33, আপনি কিছু বলবেন, কোনো প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম। জি হ্যাঁ ভাই, আমি শায়না আপার কাছে একটা প্রশ্ন। আমরা তো ভলান্টিয়ার, আমরা কাজ করে আসতেছি এবং দিলে সবথেকে ভালো। সরি ভাই। আচ্ছা, আমি আজিজ ভার্ক, আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। আমি আজিজ ভার্ক, আপনি কিছু বলবেন, আপনি কোনো প্রশ্ন করবেন? জি, আসসালামু আলাইকুম। আমি রাঙ্গাবালি ভার্ক ব্রাঞ্চের পক্ষ থেকে। আমি জানতে চাই ইশতিয়াকুদ্দিন স্যারের কাছে, যেহেতু আমরা একেবারেই প্রত্যন্ত অঞ্চল, রাঙ্গাবালি মানে পটুয়াখালী জেলার দক্ষিণ অঞ্চলে, তো আমার স্যারের কাছে প্রশ্ন, দক্ষিণ বনাঞ্চল এবং দক্ষিণে বনাঞ্চল ধ্বংস হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের যুব সমাজের কি করণীয়, এ বিষয়ে ইশতিয়াকুদ্দিন স্যারের কাছে আমার প্রশ্ন রইল। স্যার যদি একটু উত্তর দেন। দক্ষিণ অঞ্চলে বনাঞ্চল ধ্বংস হচ্ছে, এ বিষয়ে আসলে কি করণীয় যুব সমাজে? ধন্যবাদ প্রশ্নের জন্য। আসলে বন তো শুধু দক্ষিণাঞ্চলে নয়, সারা বাংলাদেশেই বন ধ্বংস হচ্ছে।
এবং আরো আরো বড় করে বলতে গেলে সারা বাংলাদেশ নয়, পৃথিবীর অনেক অঞ্চলেই বন ধ্বংস হচ্ছে, বিশেষ করে ট্রপিক্যাল অঞ্চল। ট্রপিক্যাল অঞ্চল একদিকে যেমন সমৃদ্ধ, আরেকদিকে এটা বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। বন বিভিন্ন অন্য কাজে ব্যবহৃত হওয়ার ফলে যে আমাদের প্রাকৃতিক বন বিশেষ করে ধ্বংসের সম্মুখীন হচ্ছে। বন ধ্বংসের যে সমস্ত কারণ রয়েছে, বন ধ্বংস কারা করে? আমরাই করি। আমরা যে অঞ্চলের মানুষ, আমার অঞ্চলে যদি বন থাকে, হয়তো আমার পাড়া প্রতিবেশীর মধ্যে কেউ বা এই অঞ্চলের লোকেরাই বন ধ্বংস করছে, বিভিন্ন কারণে করছে। কেউ, আমি যেটা বলেছি যে ঘর বাড়ি সেটেলমেন্টের জন্য করছে, কৃষির জন্য করে, অথবা অন্য যে কোনো বন বহির্ভূত যে কোনো কাজের জন্যই বন ধ্বংস হয়। বন আসলে ধ্বংস হচ্ছে, বন এই রক্ষা করার জন্য একটি সরকারি বিভাগও রয়েছে, কিন্তু আসলে কোনো বিভাগ বা কোনো সরকারি যন্ত্রের পক্ষে একা বন রক্ষা করা কিন্তু কঠিন ব্যাপার। আমরা চারদিকে তালা দিয়ে বন্ধ করে গুদামেও জিনিস রাখতে পারি না, সেখান থেকেও চুরি হয়। অতএব বনজ সম্পদ তো অত্যন্ত মূল্যবান সম্পদ, যেটা অরক্ষিত পড়ে আছে। এত মানুষের মধ্যে যদি সেই দায়িত্ববোধ এবং সচেতনতা বৃদ্ধি না পায়, তাহলে কিন্তু বন ধ্বংস হবে। এখন যুব সমাজের করণীয় কি? আমার মনে হয় এখানেই সবচেয়ে যুব সমাজের বড় কাজ, যে আমাদের যারা এই বন ধ্বংসের কাজে নিয়োজিত, যুব সমাজ এই প্রত্যেকটা অঞ্চলে এই বন কেন থাকবে, বন থাকার প্রয়োজনীয়তা কি, বন কি কি উপকার করে, বনের সাথে জীববৈচিত্র্যের সম্পর্ক, বনের উপর বন্য প্রাণীর নির্ভরশীলতা, এবং বন থাকলে যে কত উপকার হয়, যে আমাদের, আমি বলেছি মাইক্রোক্লাইমেট থেকে শুরু করে বৃষ্টি, বিশেষ করে বৃষ্টি ধরে রাখা, পানির প্রবাহ, সকল কিছু বন থেকে আসে। অতএব আমরা যদি এগুলি সংগঠনের মাধ্যমে আমাদের নিজের অঞ্চলে বোঝাতে পারি, যারা এই কাজের সাথে জড়িত তাদেরকে যদি সেই কাজ থেকে বিরত রাখতে পারি, সেই কাজ থেকে ফেরত আনতে পারি, ফিরিয়ে আনতে পারি, যে তাদেরকে বলতে হবে যে আপনারা বন ধ্বংস করছেন, কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের জন্য, যে আপনার ছেলে পেলে নাতি নাতনির জন্য কি রেখে যাচ্ছেন, আপনারাই তো ভোগ করে যাচ্ছেন, আমরা কি দেখব? জি, হ্যালো। হ্যাঁ, তাহলে এই যে একটা আন্দোলন গড়ে তোলা, সচেতনতা গড়ে তোলা, এটা কিন্তু যুব সমাজের পক্ষে সম্ভব। এবং আমার মনে হয় যুব সমাজ যদি বলিষ্ঠ ভূমিকা রাখে, সকলেই সেটা শুনতে বাধ্য হবে। সকলকে ধন্যবাদ। আহসান, আহসান আবার মনে হয় ডিসকানেক্টেড হয়ে গেছেন। হাত আছে, এখানে লেখা দেখাচ্ছে রেডমি 9A, এখানে নামটা না, ডিভাইসের নামটা এসছে, কাইন্ডলি বলবেন আনমিউট করে। দুটো হাত আছে। জি দিদি, আমি এখন এসেছি, কানেক্ট জি হয়েছি। প্লিজ। আমাদের জ্যোৎস্না খাতুন অনেকক্ষণ থেকে হাত তুলে আছেন, আপনি আনমিউট করে কথা বলেন। জ্যোৎস্না খাতুন, আনমিউট করেন, কথা বলেন। আসসালামু আলাইকুম সম্মানিত অংশগ্রহণকারী, আমি জ্যোৎস্না খাতুন, ক্লাইমেট চেঞ্জ অ্যাকশন গ্রুপের সদস্য, সুন্দরবন ইউনিয়ন, মোংলা বাগেরহাট। তা আমার প্রশ্ন হলো যে উপকূলীয় অঞ্চল হিসেবে আসলে আমার প্রশ্নটা হলো আমাদের সাপোর্টটা যে দিচ্ছে আর কি সিডারদের কাছ থেকে, যে উপকূলীয় অঞ্চল হিসেবে আমরা আসলে বাজেটটা আমাদের জন্য বেশি রাখা যায় কিনা, যেহেতু আমরা উপকূলীয় অঞ্চলে আছি আমরা বেশি ক্ষতি করব। জি, এটা আসলে আজকের এই ডিসকাশনের সাথে সম্পর্ক যুক্ত ছিল না। আমি বলেছিলাম যে আজকের আপনাদের যে অডিয়েন্স, আপনারা যাদের কাছ থেকে শুনেছেন তাদের কাছে জিজ্ঞাসা করবেন আপনাদের কিছু জানার থাকলে, এটা পরবর্তীতে আমরা দেখতে পারবো, পরবর্তীতে দেখার সুযোগ আছে। প্লিজ আপনারা আজকে ওনাদের কাছ থেকে কিছু জানার থাকলে সেই বিষয়ে প্রশ্ন করবেন, অন্য প্রশ্ন করবেন না। ওকে, আমাদের সাথে আছেন রেডমি 9A দেখাচ্ছে, রেডমি 9A। আমরা দুই একটি প্রশ্ন নিব, এরপরে শেষ করব।
রেডমি 9A, আমি আসলে নাম দেখা যাচ্ছে না। মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ ইউসুফ। হ্যাঁ, শুনতে পাচ্ছি আমি। জি, আপনি আপনার আজকের আমাদের যে অতিথিরা আছে তাদের কাছ থেকে জানার কিছু থাকলে আপনি জিজ্ঞেস করতে পারেন। ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা। আমি বলছিলাম মোহাম্মদ ইউসুফ, বরগুনা জেলা পাথরঘাটা উপজেলা, একদিন বঙ্গোপসাগর অনুকূলে। তো আমি জানতে চাচ্ছি যে এটা আমরা লোকাল ভাবে অনেক প্রশিক্ষণ পেয়েছি, যা দিয়ে আমরা এলাকায় কাজ করতেছি। তো আমি জানতে চাই যে আমরা কি কোনো আন্তর্জাতিক ভাবে বা জাতীয় পর্যায়ে কোনো প্রশিক্ষণ পেতে পারি কিনা, যা দিয়ে আমাদের এই বঙ্গোপসাগর অনুকূলে যে সব কোনো কি মানুষ, সাধারণ মানুষের জন্য কিছু করতে পারি কিনা। এটা আমি ফজলে রাব্বি সাদিক স্যারকে একটু অনুরোধ করব, এরকম কোনো সুযোগ আছে কিনা যে দেশ থেকে ভলান্টিয়াররা বাইরে গিয়ে কোনোভাবে এই বিষয়ক প্রশিক্ষণ নিতে পারে। থ্যাংক ইউ মোহাম্মদ ইউসুফ, আপনি পাথরঘাটা থেকে প্রশ্ন করেছেন। আমি পাথরঘাটা গিয়েছি। এখন আপনার প্রশ্নটা আমি একটা জিনিস বলি যে আমরা এখানে অ্যাডাপ্টেশন মিটিগেশন দুইটা নিয়ে কথা বলেছি। মিটিগেশনটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস এমিশন কমানো, সেটা হচ্ছে গ্লোবাল, সারা পৃথিবী ব্যাপী। অ্যাডাপ্টেশনটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, এটা কিন্তু লোকাল। এখন একটা জিনিস বলে থাকি, পাথর ফাটার জন্য সাইক্লোন বা স্টর্ম সার্জ বা জলোচ্ছ্বাস হলে কি করতে হবে, আপনি কিন্তু নো ডাউট অন দ্যাট আমার চেয়ে বেশি জানেন। আচ্ছা, আপনি ওই অনুযায়ী কাজও করছেন। এখন আপনার প্রশ্ন জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে আমরা কোনো, হ্যাঁ এখানে তো অবশ্যই নলেজের কোনো শেষ নাই। যেমন আন্তর্জাতিক পর্যায়ে আইপিসিসি, ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, সেটা জলবায়ু নিয়ে কাজ করে, পৃথিবীব্যাপী অনেক কাজ হচ্ছে। সেক্ষেত্রে আপনি ফর এক্সাম্পল পাথরঘাটা, আপনি লোকাল নলেজেই বুঝেন যে কখন জলোচ্ছ্বাস, বন্যা, স্টর্ম সার্জ, সাইক্লোন হতে পারে কখন, এবং সেক্ষেত্রে যদি আপনার একটা ট্রেনিং থাকে যে অ্যাডভান্স, আপনি আগেই বুঝবেন জলোচ্ছ্বাস কবে, জলোচ্ছ্বাসের লক্ষণ কি, এভাকুয়েশনের আপনারা লোকাল নলেজ, যে সাইক্লোন শেল্টারে নিয়ে যাবেন বৃদ্ধ, অসহায়, নারী, শিশু, কিভাবে করবেন, সেটার যদি লোকাল টেকনোলজি, আইটি বেসড টেকনোলজি অথবা অ্যাপস বেসড টেকনোলজি বা অন্য কিছু থাকে, সেটা পেলে আপনাদের আরো উপকার হতো। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিছু কিছু জাতীয় ভিত্তিতে বা আন্তর্জাতিক, বাট আপনি জেনে থাকবেন যে এটা অবশ্যই সীমিত, কিন্তু কিছু কিছু সুযোগ কিন্তু রয়েছে। ন্যাশনালেও কিছু কিছু কাজ হয়, ইন্টারন্যাশনালেও কাজ হয়। আপনি যদি খোঁজ খবর রাখেন জাতীয় পর্যায়ে, ইভেন এমজেএফ, বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ফরেস্ট, ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট, তাদের কাছে তাদের ওয়েবসাইট বা তাদের কাছে কিছু যোগাযোগ রাখেন, ইন্টারন্যাশনাল এনজিও, কিছু কিছু নলেজ পাবেন। আর যদি আপনি ওই লাইনেই কাজ করেন, দেখবেন আপনার যদি কিউরিওসিটি থাকে আপনি কিন্তু পেয়ে যাবেন কিছু কিছু, এবং আপনার বয়সেই কিছু কিছু কিন্তু ট্রেনিং পাচ্ছে। বাট বলতে দ্বিধা নাই, এটা অবশ্যই লিমিটেড এবং খুব বেশি সুযোগ নাই এখনো, বাট আস্তে আস্তে এটা কিন্তু বাড়ছে। তবে একটা আশার কথাও বলে রাখি, আন্তর্জাতিক ভাবে যেগুলা সুযোগ আসে সেগুলা বাংলাদেশ ভালনারেবল কান্ট্রি হিসাবে প্রায়োরিটি পেয়ে থাকে। ধন্যবাদ। আচ্ছা, আমাদের সাথে আমি আরেকটি প্রশ্ন নিব। আমাদের সাথে আছেন নবলোক থেকে কাজী হাবিব। নবলোক থেকে কাজী হাবিব, আমাদের আসলে সময় বেশি নেই, আপনি আপনার প্রশ্নটি করবেন। নমস্কার স্যার। আসসালামু আলাইকুম। হ্যাঁ, নমস্কার স্যার। অন্য জাতির জন্য আদাব। আমি নবলোক একজন ভলান্টিয়ার। আমার প্রশ্নটা হচ্ছে, জলবায়ু পরিবর্তনের কারণে দেশের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে তা কমাতে যুবকরা কি ধরনের পদক্ষেপ নিতে পারে? এটা কার কাছে করতে যাচ্ছেন আপনি? কাকে প্রশ্নটা করেছেন? ইশতিয়ার উদ্দিন আহমদ। আমি একটু ইশতিয়াক স্যারের কাছে যেতে যাচ্ছি। স্যার শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনছি। জলবায়ু পরিবর্তনের ক্ষতি নিরসনে যুবকরা কি ধরনের পদক্ষেপ নিতে পারে? আসলে এই কথাগুলো চলে এসছে স্যার, তারপরে যদি হ্যাঁ, বলা হয়েছে। আর জলবায়ু পরিবর্তনের তো একটা পরিবর্তন না, অনেক কারণ, অনেক কারণ জলবায়ু পরিবর্তনের। সেই কারণগুলি আমাদের তো একার পক্ষে বা কোনো একজনের পক্ষে সেটা মিটিগেট করা সম্ভব নয়, কিন্তু সামগ্রিকভাবে সম্ভব। যদি আমরা নিজস্ব জায়গায় যেখানে আছি সেখান থেকেই চিন্তা করি, তাহলে কিছুক্ষণ আগে যে
যেটা আলোচনা হয়েছিল যে আমাদের জীববৈচিত্র্য, বৃক্ষ সম্পদ এগুলি ধ্বংস হচ্ছে। জীববৈচিত্র্য এবং জলবায়ু পরিবর্তন রোধে, জলবায়ু পরিবর্তনকে যদি আমরা অন্যদিকে মানে সেটাকে যদি প্রতিরোধ করতে চাই, তাহলে বলা হচ্ছে যে সবচেয়ে আগের কাজ হবে বৃক্ষরোপণ করা, অর্থাৎ বৃক্ষের সবুজের আচ্ছাদন বাড়াতে হবে। তো আমরা সেই কাজ থেকেই শুরু করি। এর সাথে যে বিভিন্ন বিষয়গুলি আছে, যদি আমরা সবুজের বৃক্ষাচ্ছাদন বাড়াতে পারি, সবুজের আচ্ছাদন বাড়াতে পারি, তাহলে ওই যে বিশেষ করে তাপমাত্রার কথা বলা হচ্ছে, অন্তত খুব বেশি অঞ্চলে তাপমাত্রা না হলেও আমরা যদি সবুজের আচ্ছাদন অন্তত নিজের এলাকায় তো তাপমাত্রা কমাতে পারবো। আমরা সেখান থেকেই শুরু করি। এই ছোট ছোট কাজ দিয়ে যদি আমরা প্রথমে সমগ্র দেশ, তারপর যদি সমগ্র বিশ্ব করতে পারি বনায়ন দিয়ে, তাহলে সেখান থেকেই শুরু করি। সেটার সাথে তাপমাত্রার সাথে নিশ্চয়ই সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি নির্ভর করবে, সেখানে যাব। তারপরে যে কলকারখানার থেকে ধোঁয়া বের হয়, সেগুলি আমাদের আকাশে গিয়ে মিশছে, আমাদের অ্যাটমসফিয়ারে যাচ্ছে, সেগুলি আস্তে আস্তে বন্ধ করতে হবে। সেটা তো একার পক্ষে সম্ভব না, কিন্তু সামগ্রিকভাবে সম্ভব। তথা রাষ্ট্রের, সরকারের যে সমস্ত উদ্যোগ আছে সেগুলিতে যদি আমরা অংশগ্রহণ করি এবং নিজ এলাকায় যে সমস্ত উদ্যোগ আছে সেগুলি যদি নিজেরা করতে থাকি, তাহলে নিশ্চয়ই আমরা জলবায়ু পরিবর্তন প্রতিরোধে কিছু না কিছু অবদান রাখতে পারবো। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যারকে। আমাদের আমরা একদম শেষের দিকে আছি, 4:27 বাজে। আসলে 4:30 আমাদের প্রোগ্রাম শেষ করার কথা। আমি বনশ্রী দিকে প্রোগ্রামে আজকের অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করার জন্য অনুরোধ জানাচ্ছি। অনেক ধন্যবাদ হাসান। আপনাদের সবাইকে আমি মানুষের জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আপার আপনাদেরকে বলেছে আমাদের সারা দেশে নারীর প্রতি সহিংসতা। আপনারা মিউট করে রাখবেন প্লিজ। সারা দেশে নারীর প্রতি সহিংসতা যে চিত্র এবং বিশেষ করে ক্রমবর্ধমান যে হারে ধর্ষণের ঘটনাগুলি ঘটেই চলেছে, সেটার জন্য আজকে আমাদের মহান সংসদের সামনে একটা প্রতিবাদ প্রোগ্রাম চলছে। আপার সেখানে জয়েন করতে চলে গেছেন, সেটাও একটা গুরুত্বপূর্ণ কাজ। তো ওনার পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আজকে আপনারা জয়েন করেছেন, বিশেষ করে বিভিন্ন দূর দূরান্ত থেকে যারা যার অবস্থান থেকে অনলাইনে আজকের এই আলোচনায় অংশগ্রহণ করেছে, ভলান্টিয়াররা বিশেষ করে। আপনারা যদি আগ্রহী হন বা আপনাদের যদি এই বিষয়ে আরো বেশি জানতে হয়, আমরা ভবিষ্যতে আরো এই ধরনের কর্মসূচির আয়োজন করব এবং আরেকটু লম্বা সময়ের জন্য করতে পারি কিনা সেটাও আমরা বিবেচনায় নিয়ে আপনাদের সবার কথা যাতে শুনতে পারি, সেই চেষ্টাটা ডেফিনেটলি আমরা করব, যে ভবিষ্যতে আমরা আরো একটা নির্দিষ্ট সময়ে পরপর আমরা এই ধরনের ডিসকাশনে যেতে পারি। এবং এটাই আমাদের প্রথম একটা আলোচনা ছিল। এটা আমি মনে করি একটা শুরু হলো, আমরা এটা কন্টিনিউ করতে চাই, ভবিষ্যতে হয়তো আরো করব, যতদিন পর্যন্ত না আমরা ফিজিক্যালি এই ধরনের কোনো প্রোগ্রামের আয়োজন করতে পারি। তো আমি এখানে শেষ দুটো লাইন একটু, যেহেতু লিজা আছেন এখানে, আমি একটু ইংরেজিতে বলে আমার আজকের অনুষ্ঠানটা এখানেই শেষ করব। সো আই উড লাইক থ্যাংক ইউ all youth representatives, partners, distinguished speakers for having consented at very short notice. Special thanks to you all for finding time to dialogue on this issue, especially to address the climate change and sustainable development with a focus on role of youth. I'd like thanks to Lisa for sharing your country perspective in that. In 2017, Sweden adopted a new climate policy framework, where the framework consisted, as so far I remember from your speech, on a climate act, climate targets, and climate policy council, where Sweden has long-term target is to have zero net greenhouse gas emission by 2045 at the latest. So all over on your space, I believe your presence demonstrated the recognition and seriousness that you gave to climate change. Most of you highlighted that while climate change was a global phenomena, its negative impacts were more severely felt by the marginalized community and people, mostly at coastal, hill, and drought-prone area. But due to high dependence on natural resources and limited capacity to cope with the climate vulnerability and extremes, we are extremely vulnerable. There is no doubt. And
especially Dr. Istiak already mentioned about the biodiversity issue. In conclusion, we may express our hope that the discussions made during this session today would provide the incentives to enhance future youth plan and lead to the understanding of climate change issues for further actions and for the prosperity of our country. Finally, again, thank you all the best and be safe. Thank you. আপনাদের সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাই। আমাদের গেস্ট স্পিকার আপনাদেরকেও অনেক ধন্যবাদ যে আপনারা অল্প সময়ের নোটিশে আসছেন এবং আপনারা সবাই আপনাদের জায়গায় অত্যন্ত অভিজ্ঞ মানুষ এবং আপনাদের কাছ থেকে আমাদের আরও কিছু শেখার আছে। আমরা ভবিষ্যতেও আপনাদেরকে পাশে পেতে চাই এবং আপনাদের জ্ঞানগর্ভ আলোচনাটা আমাদেরকে আরও সমৃদ্ধ করবে এই বিশ্বাসটুকু আমাদের আছে। অনেক ধন্যবাদ। আমরা ভবিষ্যতে আবারও একসাথে হব। দিদি আমরা কি একটা ছবি তুলবো? নিশ্চয়ই সবাই নিশ্চয়ই। আমরা যদি একটু সবার ভিডিওগুলো অন করি। হাসান একটা স্ন্যাপশট নিয়ে নেন। থ্যাংক ইউ। ছবি তোলা শেষ। আমরা এগুলো আমাদের ইয়েতে ফেসবুক পেজে দিয়ে দিব, আপনারা কালেক্ট করে নিতে পারবেন। থ্যাংক ইউ স্যার, ইশতিয়াক স্যার, রাব্বি স্যার এবং এল ভাই, সবাইকে আবার ইনশাআল্লাহ দেখা হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ হাসান, থ্যাংক ইউ অল। সবাইকে ধন্যবাদ, ভালো থাকেন। ধন্যবাদ দিদি, হাসান ভাই এবং সবাইকে এনএসএস এর পক্ষ থেকে। ধন্যবাদ। একজন